আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে চমকে দিয়ে আজকে ভারতের সেনার পক্ষ থেকে ঘোষণা করা হলো তারা সেভেন সিস্টার্স এবার একটি মিলিটারি এক্সারসাইজ করতে চলেছেন এবং ভারতের সেনাবাহিনী কনফার্ম করেছে অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড় এই নামে একটি মিলিটারি এক্সারসাইজ অরুণাচলকে কেন্দ্র করে ভারতের সেনারা করবেন। এবং শুধুমাত্র ভারতের সেনাবাহিনী নয়, এখানে ভারতের নৌবাহিনী, ভারতের বায়ুসেনা একত্রে একটি ইন্টিগ্রেটেড মিলিটারি এক্সারসাইজ নভেম্বরে করবেন সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশের মেচুকা নামক একটি জায়গায়। এবং এই পার্টিকুলার জায়গাটিকে কেন চুজ করা হয়েছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন, কারণ এই পার্টিকুলার জায়গা থেকে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক এবং বাংলাদেশ বর্ডার অত্যন্ত কাছে। এবং এই মিলিটারি এক্সারসাইজ নিঃসন্দেহে যে পাকিস্তান বাংলাদেশের ঘুম ওড়াবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ সেভেন সিস্টার্সে ভারত কোনো অবস্থাতেই কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা ভারতের উত্তর পূর্বকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছো তার কিন্তু শেষ হবে এবং শেষের শুরুটা হয়তো ভারতের পক্ষ থেকেই ঘটানো হবে। কেন এই পরিস্থিতিটি আরো জটিল হয়ে গেল হঠাৎ করে? কারণ এই সেভেন সিস্টার্সকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী একের পর এক স্টেটমেন্ট কিন্তু দিয়েছে ধারাবাহিকভাবে। পাকিস্তানের জেনারেল যখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করলেন ঠিক 3 দিন আগে, ঠিক তখনও বাংলাদেশের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল একটি ম্যাপ প্রস্তুত করে, মানে সামনে এনে, যে তারা সেভেন সিস্টার্সকে নিয়ে ডেসপারেটলি পাকিস্তানের সঙ্গে কিন্তু কিছু ভাবছেন। তারপরে সেভেন সিস্টার্সের একদম লাগোয়া জায়গায় তারা চায়না থেকে SY-400 মিসাইল সিস্টেম ইনস্টল করবে তা ঘোষণা কিন্তু করে দেয়। এবং আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হলো কোনো অবস্থাতেই কোনো রকম ছাড় অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের ISI কে সেভেন সিস্টার্সে কিন্তু দেওয়া হবে না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসিয়ালি কনফার্ম করে যে তারা নভেম্বর 2025-এ তারা এই ধরনের মিলিটারি এক্সারসাইজ করবে যার নাম পূর্বী প্রচন্ড পাহাড়। একটা ইম্পর্টেন্ট তথ্য আর একটু জানিয়ে রাখি, ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে অলরেডি। অর্থাৎ এর আগে যখনই মিলিটারি এক্সারসাইজ বঙ্গোপসাগর ওরিয়েন্টেড জায়গায় হয়েছে দেখবেন ডিস্টেন্সটি বাংলাদেশের খুব কাছে হলেও ডিউরেশনটা কিন্তু ছিল 2 থেকে 3 দিন। কিন্তু 14ই নভেম্বর অব্দি ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের কাছাকাছি মিলিটারি এক্সারসাইজ করবে। এবং যখন বঙ্গোপসাগরের কাছাকাছি ভারত বাংলাদেশের উপর থ্রেট ক্রিয়েট করছে ঠিক তখনই আরো একটি জায়গায় বাংলাদেশ বর্ডারের কাছে এবং চায়নাকেও বোধহয় এখানে হুঁশিয়ারিটা দেওয়া হচ্ছে। ভারতের সেনাবাহিনী কিন্তু মিলিটারি এক্সারসাইজের ঘোষণা কিন্তু করলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে কোনো অবস্থাতেই সেভেন সিস্টার্স ভারতের অংশকে অশান্ত করার চেষ্টা সহ্য করা হবে না। সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারত পার্টিকুলারলি চাইছে টেকনোলজিক্যাল ইনোভেশনের প্রয়োগ ঘটাতে, অপারেশনাল সিনার্জিকে মেনটেন করতে, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করতে। এবং যে খবর সামনে আসছে এখানে রাফায়েল, সুখোই একের পর এক ফাইটার জেট টেস্টিং করা হবে এবং অপারেশন ত্রিশূল এক্সারসাইজে যেভাবে 30,000 সেনাবাহিনীকে ইনভলভ করা হয়েছিল, হয়তো অপারেশন পূর্ব প্রচন্ড পাহাড়েও 30,000-এর কাছাকাছি সেনাবাহিনী কিন্তু ডিপ্লয় ভারতীয় সেনারা এই সেভেন সিস্টার্সে করবেন। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি দেখছিলাম বিভিন্ন জায়গায়, যে সেভেন সিস্টার্স এই মুহূর্তে ভারতের কাছে চ্যালেঞ্জটা কি? শুধুই কি ভারত এবং মানে পাকিস্তান বা বাংলাদেশের সম্পর্ক, এই যে সম্পর্কের জটিলতা এটাই ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ? বিষয়টা কিন্তু সেটা নয়। এই মুহূর্তে সেভেন সিস্টার্সে যেখানে এই মিলিটারি এক্সারসাইজ করা হচ্ছে সেই জায়গাটি হলো অত্যন্ত পর্বত সংকুল একটি জায়গা। ফলে পাহাড়ি এলাকায় আপনি খুব সহজে মুভমেন্ট করতে পারবেন না। মিলিটারি ট্রান্সপোর্ট ক্যারিয়ার একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভবই নয়। পাহাড় প্লাস জঙ্গল, ফলে শত্রুর কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সেখানে এই ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশনকে প্রয়োগ কিভাবে ঘটানো যায় তা কিন্তু ভারতের সেনাবাহিনী সদস্যরা ভাবছেন। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে দিই, এ গেল এক্সটার্নাল থ্রেট। ইন্টারনাল কিন্তু একাধিক থ্রেট এই পার্টিকুলার জায়গাগুলোতে আছে। কিছুদিন আগে ভারতের সেনাবাহিনীর 2টি ঘাঁটিকে আক্রমণ করা হয়েছিল এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপের পক্ষ থেকে। NSCN এই গ্রুপ কিন্তু আক্রমণ করে, আপনারা জানেন। তারও 1 সপ্তাহ আগে আসাম রাইফেলসের কনভয়ে আক্রমণ করা হয়। অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা শুধুমাত্র পাকিস্তান বা বাংলাদেশ করছে তা কিন্তু নয়, এটা কিন্তু আমেরিকার পক্ষ থেকে বা বিদেশি শক্তির পক্ষ থেকে ধারাবাহিকভাবে করা হয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ঠিক কালকে
এনএসিএন এর এক লিডার ভারতকে যে হুঁশিয়ারি দিলেন, তাও কিন্তু ভারতের সেনাবাহিনীর নিঃসন্দেহে চিন্তার কারণ হতেই পারে। ফলে মাল্টি ডোমেন অপারেশন এখানে করা প্রয়োজন ছিল, যে শুধুমাত্র এক্সটার্নাল থ্রেট নয়, ইন্টারনালি কালকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে এখানকার বিদ্রোহী গ্রুপ যে কথাগুলো বলেছে সেগুলো সকলের বোঝা উচিত এবং জানা উচিত কিভাবে ভারতে থেকে ভারতের সম্পদকে ব্যবহার করে কিভাবে ভারত বিরোধিতায় তারা উঠে পড়ে লেগেছে। নর্থ ইস্টের সব থেকে বড় বিদ্রোহী গ্রুপের নাম NSCN-IM। এই গ্রুপটি কিন্তু ভারত সরকারের সঙ্গে সেটেলমেন্টে চলে গেছিল, কিন্তু ঠিক দুদিন আগে এই গ্রুপের অত্যন্ত বড় এক নেতা হঠাৎ করে মণিপুরে ফিরে আসে। প্রায় 5 দশক পর কিন্তু তিনি ফিরে এসেছেন। প্রায় 55 বছর পর, মানে 50 থেকে 55 বছর পর তিনি তাদের গ্রামের বাড়িতে গিয়ে যে কথাগুলো বলেছেন তা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার কারণ হতেই পারে। এই ব্যক্তি মণিপুরের উকরুল এবং সেনাপতি এই দুই জায়গায় দুটি সমাবেশ করেন এবং সেই সমাবেশের ছবি আপনাদের দেখাতে চাই, ভিডিও দেখাতে পারবো না কপিরাইটের জন্য। সেই ছবি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আপনাদেরকে যেটা দেখে যে কত মানুষ এই বিদ্রোহী গ্রুপকে সমর্থন করছেন। অর্থাৎ এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে দিনের পর দিন ভারতে থেকে এরা ভারত বিরোধিতা করার সাহসটি কোথায় দিয়ে পাচ্ছেন এবং ভারত বিরোধিতার মন্ত্র এদের মাথায় দিনের পর দিন ঢুকিয়ে দিল কে? এবার এই ছবি ভিডিও যখন বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, স্বাভাবিকভাবে এদেরকে কাজে লাগানোর চেষ্টা আন্তর্জাতিক শক্তিগুলো করবে। শুধুমাত্র মোহাম্মদ ইউনেস বা পাকিস্তানের জেনারেল সেভেন সিস্টার্সকে আক্রমণ করে সেভেন সিস্টার্স এর কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর যে ক্যাপাবিলিটি, মিলিটারি ক্যাপাবিলিটি বা স্ট্রেংথ, তা ভারতের থেকে অনেক পিছিয়ে, সম্পর্কই হয় না, তুলনাই হয় না। কিন্তু নিজের দেশের বিদ্রোহী গ্রুপ কালকে যেভাবে ভারতকে হুমকি দিল তা কিন্তু মারাত্মক। সেখানে দেখা যাচ্ছে একাধিক ছবি ভিডিওতে এই পার্টিকুলার লিডার তার নিজস্ব সিকিউরিটি, তার নিজস্ব বন্দুকধারী ব্যক্তিদের দ্বারা আবৃত এবং তিনি একের পর এক হুমকি বা হুঁশিয়ারি দিতে শুরু করেন। তিনি প্রথমেই বলেন নাগাস আর নাগাস, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান, অর্থাৎ নাগা আলাদা, মানে নাগা সম্প্রদায়ভুক্ত মানুষ আলাদা, ভারতবাসী ভারতীয়, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান। পাশাপাশি তিনি 2024 সালে ভারত সরকারের সঙ্গে কিন্তু সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলেন। আজকে সেই সংগঠন বলছে ভারত নাকি তাদের সঙ্গে বিট্রেল করেছেন। কারণটা কি? কারণ ভারত নাকি নাগা ফ্ল্যাগকে রেকগনাইজ করেনি, ভারত নাকি নাগা কনস্টিটিউশনকে রেকগনাইজ করেনি এবং তারা এটাও বলছেন ভারত নাকি নাগা মিলিটারিকেও রেকগনাইজ করেনি। এবার ভারত রেকগনাইজ করেছে কি করেনি তার থেকেও যে বড় প্রশ্নটা এখানে উঠতে শুরু করলো কালকে থেকে, যে একটি রাষ্ট্রের তো একটি ফ্ল্যাগই হবে, বাংলার একটা ফ্ল্যাগ, আসামের একটা ফ্ল্যাগ, ত্রিপুরার একটা ফ্ল্যাগ, নাগাল্যান্ডের আরেকটা ফ্ল্যাগ, এটা তো হতে পারে না। নাগাল্যান্ডের আলাদা কনস্টিটিউশন হবে, ভারতবর্ষের আলাদা সংবিধান হবে, এটাও তো হতে পারে না। হ্যাঁ, তারা যদি নির্দিষ্ট ট্রাইবাল ভুক্ত হিসাবে চিহ্নিত হয় তারা সেকশন 6 আন্ডারে কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু তাদের জন্য আলাদা সংবিধান, তাদের জন্য আলাদা পতাকা, তাদের জন্য আলাদা আইন, তাদের জন্য আলাদা মিলিটারি ফোর্স, এই দাবিগুলো কালকে তারা করলো ভারত সরকারের কাছে এবং তারা পরিষ্কারভাবে বলল যে তারা ভারতকে একটা বছরের কাছাকাছি ওয়ার্ন করছে এবং তারা চাইছে অবিলম্বে ভারত যেন তাদেরকে স্বীকৃতি দেয়। এই NSCN নামক সংগঠনটি কিন্তু 1997 সালে, মানে 28 বছর আগে, প্রথমবারের জন্য সরকার বিরোধী আন্দোলনকে স্থগিত রাখে। তাকে বলা হতো সিজ ফায়ার এগ্রিমেন্ট। কিন্তু 5 দশক পর আজকে 2025 সালে হঠাৎ করে এই ব্যক্তি ঘরে ফিরে মনে করছে যে ভারত সরকার তাদের পিছনে ছুরি মারছে এবং তারা নাকি কোনো অবস্থাতেই ভারতের পতাকা, ভারতের সংবিধানকে মান্যতা দিতে রাজি নয়। এবার বোঝার চেষ্টা করুন এই ব্যক্তিদের কাজে লাগাচ্ছে কারা, কারা ভারত সরকারকে ভাঙার চেষ্টা করছে, কারা প্রধানমন্ত্রীর পতনটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছে এবং কারা ইন্টারনাল এই রাইটগুলোকে কাজে লাগিয়ে ভারতকে নেপাল বা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, আপনারা নিজেরাই বুঝে যাবেন, আমি শুধু ছবিগুলো আপনাদের দেখালাম। 1997 সালে প্রথমবারের জন্য সিজফায়ার এগ্রিমেন্টে ফ্রেমওয়ার্ক হয় এই সংগঠনের সাথে। 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, 2025-এ মিউচুয়ালি কিছু বেনিফিট একে অপরকে দেওয়ার বিনিময়ে একটি এগ্রিমেন্ট তারা ভারত সরকারের সঙ্গে করেছিলেন। তখন ভারত সরকার এদেরকে বলেছিল যে আমরা আপনাদেরকে কিছু অ্যাডিশনাল পাওয়ার দিতে পারি, নাগাল্যান্ডের জন্য আমরা ভারত সরকার একাধিক স্কিম চালু করব, আপনারা দয়া করে ভারত বিরোধিতাটা করবেন না এবং দরকার হলে আপনারা যে নাগা আর্মি তৈরি করার কথা বলছেন
আমরা আপনাদের যে আর্মির লোকজন আপনারা তৈরি করেছেন তাদের স্পেশাল হোমগার্ডের স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে নিতে পারি, যা আপনাদের লং টার্ম বেনিফিট হবে। কিন্তু এখন এই ব্যক্তি হঠাৎ করে মনে করেছেন তার আবার আলাদা পতাকা লাগবে, তার আলাদা সংবিধান লাগবে। সেভেন সিস্টার্সের জন্য নাগা আর্মি গ্রুপ তৈরি করবেন তিনি, এবং তিনি সেভেন সিস্টার্সে নাগাল্যান্ড ওরিয়েন্টেড একটি আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। এবার আলাদা সাম্রাজ্য একটি রাষ্ট্রের ভিতরে থেকে প্রতিষ্ঠা করা যায় কি, এই প্রশ্ন কিন্তু থেকে গেল। সব মিলিয়ে সেভেন সিস্টার্স ফের একবার উত্তপ্ত হলো, আর ভারতের সেনাবাহিনী অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড়ের ঘোষণা করে পাল্টা হুঁশিয়ারিটা কিন্তু দিয়ে দিলেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে। সর্বশেষ বলা বলি হচ্ছে যে 7ই নভেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। তার মানে বিএনপি তার এই বিশেষ দিনেই তাদের নেতাকে দেশে ফিরিয়ে নিতে চাইছে, কিন্তু অন্য পক্ষ বলছে অসম্ভব, তারেক রহমানের ফেরা হবেই না। তার আবার 7ই নভেম্বর কি? আসুন তো জানার চেষ্টা করি, আসলেই তারেক রহমান আরেকজন জিয়াউর রহমান হয়ে ফিরতে পারবেন নাকি ফিরতে পারবেন না এই 7ই নভেম্বর? কি হবে তারেক জিয়া যদি ফিরতে পারেন 7ই নভেম্বর, আর কি হবে যদি না ফিরতে পারেন? তারেক জিয়া দেশে ফিরতে পারবেন কি পারবেন না তার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি। বিশেষ এই মুহূর্তে বলা বলি শুরু হয়েছে যে আগামী 7ই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তথা তারেক জিয়া দেশে ফিরতে পারেন। এই দিনটি বিএনপি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনটি বিএনপি বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালন করে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই দিনটিকে সৈনিক হত্যা দিবস হিসেবেও পালিত হয়, প্রমাণিত হয়েছে। কারণ এই দিনটিতে 1975 সালে কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করে তার ক্ষমতা দখলের পথ পরিষ্কার করে দেন, কিন্তু ক্ষমতায় গিয়ে জেনারেল জিয়া তাহেরকে ফাঁসিতে চড়ান। ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে। লক্ষ্য করুন, 1975 সালের 15ই আগস্ট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে সপরিবারে হত্যা করে একদল সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ক্ষমতা নিয়ে নানা ধরনের খেলাধুলা করতে থাকে। 90 দিনের নবাবী পায় খন্দকার মুশতাক। অপরদিকে 2024 সালে শেখ হাসিনার সাংবিধানিক সরকারকে ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা তুলে নেয় একদল সন্ত্রাসী। তারা ইউনূসকে মুশতাকের মতো বসায়। তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও সপরিবারে খুন করার। তারা সেটা পারেনি। 1975 সালে জিয়াউর রহমান যেমন নিজে কুতে অংশ নেননি ঠিকই, কিন্তু পেছন থেকে কুচক্রীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। বিএনপি এবারও তেমনি জুলাই সন্ত্রাসীদের মদদ দিয়েছে, ক্ষমতারও ভাগ পেয়েছে, সরাসরি অংশ নেয়নি। 1975 সালে 7ই নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিজের দখলে নিয়ে আসেন। এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইউনূসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি নিয়ে নেবে। এসব নিয়েই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে ইউনূস সরকারের সঙ্গে বিএনপি আতাত করে চলেছে। কিন্তু শেষ দিকে এসে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং ইউনূস সরকার এবং তার সঙ্গী জামায়াত এনসিপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব ভয়ঙ্কর অবস্থায় পড়েছে, এবং মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে বিএনপিকে বাদ দিয়ে ইউনূস, জামায়াত, এনসিপি মিলে একটি গণভোট অনুষ্ঠান করে সংবিধান বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতার পুরোপুরি দখল নিয়ে নিতে পারে। এমন অবস্থায় অনেকেই মনে করছেন যে 7ই নভেম্বর তারেক রহমানের দেশে ফেরাটা সম্ভব হলে ইউনূস, জামায়াত, এনসিপি সে কাজটি করতে পারবে না। আর যেহেতু 7ই নভেম্বর বিএনপির কাছে খুব গুরুত্বপূর্ণ, সেহেতু সেদিন তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান 7ই নভেম্বর ফিরতে পারবেন না। ইউনূস, জামায়াত, এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না। আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে। আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হতে থাকবে, কথা আমি বহুদিন ধরে বলে আসছি, যদি না এর মাঝখানে আরো বড় কোনো ঘটনা ঘটে যায়। এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো, বিএনপি ভেবেছিল যে তারা ইউনূসকে ম্যানেজ করে ফেলতে পারবে। এখন বিষয়টা আরেকটু খোলাসা করি তাহলে। বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে, তারা প্রতারিত হয়নি। তারা জানতো ইউনূস সরকার কি নিয়ে খেলছে, কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি। রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে, কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ
ফিস করে বলে যায় ইউনূস সরকারের সঙ্গে তাদের আঁতাত ছিল কৌশলগত, কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে। জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার, বিএনপি জানে সব, তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন আলী রিয়াজ, ইউনূস এবং বিদেশি সংযোগদের সঙ্গে। সালাউদ্দিন আহমেদ যখন প্রকাশ্যে জুলাই সনদের কথা বলেন, তার ভাষায় সেই ব্যঙ্গ ভরা নিশ্চিত ভাবটা বোঝা যায়। সবাই জানে কি চলছে, কেউ মুখে আনছে না। এটা প্রতারণা নয়, এটা সম্মত চুক্তি। বিএনপি জানে তারা মূল নাটকের অংশ। এখন তাদের প্রতারিত চেহারা দর্শকদের জন্য একটা সিন মাত্র। মানুষ কেউ বিশ্বাস করছে না যে বিএনপি প্রতারিত হয়েছে, বরং মনে করছে যে মানে সেই তো নদ খসালি, তবে কেন লোক হাসালি। এর মধ্যে আরেকটি চরিত্র উঠে এসেছে, এই জুনায়েদ সাকি। তিনি স্পষ্টভাষী, দৃঢ়, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখেই নাকি প্রেমে পড়ে গেছিলেন। জুনায়েদ সনদের খসড়া প্রণয়নে তার বুদ্ধিমত্তা নাকি যুক্ত হয়েছিল রাজনৈতিক মহলে, এরকম গুঞ্জন আছে। এই পুরো নাটকটা ধাপে ধাপে সাজানো। প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয়টা চলছে, আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি। সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য। তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না। 7ই নভেম্বর শুধু বিএনপির জন্য স্মৃতির দিন নয়, তাদের নিজেদের পরিচয়ের দিনও। 1975 সালের 7 নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার লাগাম হাতে পেয়েছিলেন। ইতিহাসের পাতা ঘুরে আবার যেন সেই দিনটিতে দাঁড়িয়ে আছে বিএনপি। কিন্তু এবার নাটকটা একটু ভিন্ন। এবার মঞ্চে আছেন তারেক জিয়া, আমি যাকে বলছি আরেকজন জিয়া, আরেক জিয়া, লন্ডনের নির্বাসিত এক নেতা। তিনি এখন, যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন। প্রশ্ন হচ্ছে, তিনি ফিরতে পারবেন? যুক্তরাষ্ট্র বিএনপির সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। অর্থাৎ ভয়টা তো বাস্তব। আমি এই কথাই বলেছিলাম যে তারেক জিয়াকে এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না। নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে। খুন করে ফেলে বলবে এটা আওয়ামী লীগ করেছে, ভারত করেছে, তাদের তো কোনো অসুবিধা নেই। করবে তারা নিজেরাই, ডিপ স্টেট বাংলাদেশের। একদিকে নিরাপত্তার অজুহাত, অন্যদিকে প্রশাসনিক টানাপোড়েন। সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে। তারেক রহমান ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে রাজনীতিতে গতি ফিরে পাবে। লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব দেওয়া তো এক জিনিস নয়। বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন, কারণ তাতে তার দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে, কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে। অন্যদিকে বিএনপি তৃণমূল চায় তিনি ফিরুন, কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে। একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে। তারেক রহমান দেশে ফিরলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কাটবে। কিন্তু যদি তিনি না ফেরেন, তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট। দীর্ঘদিনের এই যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয়, রাজনীতিকে ক্ষয় করে দেয়। দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না, কেউ না কেউ এসে সেটি পূরণ করে। ইউনূস, জামায়াত, এনসিপি, এই জোট হয়তো এই শূন্যতার মধ্যে, বিএনপি রাজনৈতিক শূন্যতা, কারণ আওয়ামী লীগকে তো পাঠিয়ে দিয়েছে, শেখ হাসিনা নেই, এরা ক্ষমতাশালী হয়ে উঠেছে। আর তার ফলে কি হবে? এরা যদি আরো শক্তিশালী হয়ে ওঠে, তাহলে বিএনপি ভাঙনের পথে যাবে। আর তার মানে এখানে মূল প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি 2025 সালের 7ই নভেম্বর আরেক জিয়া হয়ে ফিরবেন, নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন? কারণ যদি তিনি ফিরতে পারেন, তাহলে সেটি হবে প্রতীকী পুনরুত্থান। মানে 1975 সালে জিয়াউর রহমান যেরকম রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, তেমনি 2025 সালে তার উত্তরসূরি, তারই সন্তান সেই ক্ষমতার প্রতীকী পুনরুদ্ধার মানে করলেন বা করবেন ভোট, জনসমর্থন, প্রতিরোধের মাধ্যমে। আর যদি তিনি না ফিরতে পারেন, তাহলে তার রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে বা মুছে গেছে বলতে পারেন। রাজনীতি নির্বাসনকে সহ্য করে না, দূরত্ব মানে বিস্মৃতি। বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য, বিশেষ করে বিএনপি এরকম এক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেমন, বিএনপিও তেমন, উভয় নেতৃত্ব শূন্য। বাংলাদেশের জনগণও এমন এক নেতার খোঁজে আছে যিনি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেন। কিন্তু তারেক রহমান যদি সেই মুহূর্তে অনুপস্থিত থাকেন, তবে তার নামও ইতিহাসের এক পরিত্যক্ত ফুটনোট বা পাদটিকা হয়ে যাবে। 7ই নভেম্বর তাই কেবল একটি স্মৃতির তারিখ হবে না, এটা একটা ভবিষ্যৎবাণীর দিনও হয়ে যাবে। এক সময় একজন জিয়া এই দিনে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। এখন দেখা যাক আরেক জিয়া দেশে ফিরতে পারেন, নাকি ইতিহাস তাকে নির্বাসিত করেই রাখবে। আমার কেন জানি মনে হয় 7ই নভেম্বর তারেক জিয়া ফিরতে পারবেন না। দেখাই যাক কি হয়।